এইসব তেজস্ক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে আমাদের মতো একটা অতিশয় ছাপোষা এবং মধ্য মেধার চিকিৎসক নিতান্তই বেমানান। একদিকে জলস্রোতের মতো কবিতা চলছে, আর একদিকে মুহূর্তে মুহূর্তে মাইক্রো ডিটেলস অফ পলিটিক্স চলছে। তার মধ্যে আমি মোটামুটি জিপিএস হারিয়ে যাওয়া একটা গাড়ির মতো এর মধ্যে ঘুরে বেড়াবার চেষ্টা করছি। এইসব অদ্ভুত কাণ্ড কারখানার মধ্যে সুমন বড্ড ভয় হচ্ছে। কেন ভয় হচ্ছে জানো তো? কারণ আমার মতো অল্প বুদ্ধি, একে ডাক্তার, তারপর আমি কদিন আগে খোঁজ নিয়েছিলাম আমাকে ওই ভাতার লাইনে দাঁড়াতে দেবে কিনা, বয়স বেড়ে গেছে বলে দিচ্ছে না। তো এইসব বিরাট বিপদ আপদের মধ্যে আমাদের ভয় হচ্ছে। প্রথম ভয়টা হচ্ছে কোনটা ভোটার লিস্ট, কোনটা নাগরিকত্ব। প্রথম ভয়টা হচ্ছে যে আমরা একটা আনডকুমেন্টেড গণতন্ত্রের মধ্যে, যেখানে 50 ঊর্ধ্ব মানুষের 15% বার্থ সার্টিফিকেট আছে, যেখানে সারা দেশের 4.5% লোকের পাসপোর্ট আছে, সেই দেশের মধ্যে আমরা ভোটার লিস্ট তৈরি করছি না। আমরা ঘরে ঘরে একটা এনিউমারেটর ফর্ম ব্যবহার করে আমরা পিছনের দরজা দিয়ে আমরা নাগরিকত্ব যাচাই করছি। যে নাগরিকত্ব যাচাই ইলেকশন কমিশন করতে পারেন কি পারেন না, এই নিয়ে এখনও কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট আমাদের নিঃসন্দেহ কোনো ভার্ডিক্ট সুপ্রিম কোর্ট দিতে পারেননি। আমার মতো একটা অত্যন্ত বোকা বুদ্ধির মানুষ প্রশ্ন করছে, 2011 সালের পরে যদি জনবিন্যাস না হয়ে থাকে, যদি পপুলেশন সেন্সাস না হয়ে থাকে, তাহলে কোনটা আগের হওয়া উচিত ছিল? যে সারা দেশের পপুলেশন অ্যান্ড সোশিও ইকোনমিক সেন্সাস, না 2.5 মাস 3 মাসের মধ্যে কনস্টিপেশনে জোলাপ খাওয়ানোর মতো, এনেমা দেওয়ার মতো একটা 2.5-3 মাসের মধ্যে একটা সাংঘাতিক হুড়োতাড়ার একটা এসআইআর প্রসেস? আমি বুঝে উঠতে পারছি না, আমি আরও বুঝে উঠতে পারছি না যে আপনারা, তুমি একটা শব্দ ব্যবহার করেছ আজকে এই এবিপি আনন্দের স্তোত্রের মধ্যে, এবং এই স্তোত্রের মধ্যে একটা কথা আছে লজিক্যাল ডিসক্রেপেন্সি। কে নির্ধারণ করছে? এআই প্রোগ্রাম নির্ধারণ করছে। দুটো এআই মডেল ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে ফটোগ্রাফিক ভেরিফিকেশনের জন্যে, আর একটা এআই মডেল ব্যবহার করা হচ্ছে লজিক্যাল ডিসক্রেপেন্সি ডিটেকশনের জন্যে। একজনের এরার রেট হচ্ছে 3%, আর একজনের এরার রেট হচ্ছে 5%। দুটোকে যদি মধ্যে মধ্যে মেলানো যায়, তাহলে কেবল এআই এর ভুল ভ্রান্তির জন্যে প্রায় 40 লক্ষ লোকের ডাক পড়তে বাধ্য। এবার এইটাকে যদি আমার মেলাতে হয়, এখানে তো আমার হিউম্যান ইন্টারফেস, এখানে তো আমার ভেরিফিকেশন লাগবে, তার সময় কোথায়? আজকে পৃথিবীর 4টে জায়গায়, তার মধ্যে সীমিত আকারে অস্ট্রেলিয়ায়, তার মধ্যে সীমিত আকারে ইউনাইটেড স্টেটসে আজকে ভোটার রোল আপডেশনের জন্য এআই ব্যবহার হয়েছে। কিন্তু ন্যূনতমভাবে একটা প্রক্রিয়া চলেছে 6 মাস থেকে 1 বছরের ওপর, যেখানে প্রত্যেকটা ডিজিটাল প্রোগ্রাম রানিংয়ের পরে পরে তাকে ভেরিফাই করার প্রয়োজন হয়েছে। যখন 1930-35-এর ইলেকশন হতো ভারতবর্ষে, 30% লোক ভোট দিত। যখন 46-এর কাছে ইলেকশন হলো, তখন 40% লোক ভোট দিল। ভারতবর্ষ স্বাধীন হলো এই অঙ্গীকার নিয়ে, আমরা আধুনিক পৃথিবীতে একমাত্র দেশ যে তার জন্মের প্রথম দিন থেকে বলেছিল যে আমাদের সমগ্র জনসাধারণ তার ভোটের অধিকার পাচ্ছে। এবং আমরাই হয়তো আশ্চর্যভাবে আধুনিক বিশ্বে প্রথম দেশ হতে যাব যে দেশ তার ভোটারদের পরিসরকে আজকে সংকুচিত করছে। এবং এই যে আপনি সংকুচিত করলেন, এই সংকুচিত হবার পরে সারা ভারতবর্ষে যদি 8% রেটে মানুষের নাম বাদ যায়, তাহলে সেই অপাংতেও প্রায় 10 কোটি মানুষকে নিয়ে আপনি কি করবেন? What is your formula for the excluded 8 crore population? তাকে নিয়ে একটা আলাদা রাজ্য তৈরি হবে, একটা আলাদা ঘেঁটো তৈরি হবে। আজকে যেখানে আমরা মনুস্মৃতিকে আজকে আমরা রেট্রোগ্রেড করার জন্য আম্বেদকরের জন্ম হয়েছে, তাহলে এই এসআইআর থেকে আমরা যে নতুন শূদ্রদের জন্ম দিচ্ছি, আজকে তাদের সমাজে তুলতে কি আরেকবার আম্বেদকরকে আসতে হবে?
আজকে নাগরিক সমাজ এই প্রশ্ন করছে, আপনি ভোটার লিস্ট আপডেট করার 100% ক্ষমতা আপনার কাছে আছে, কিন্তু মানুষের দরজায় দরজায় গিয়ে ব্যাকডোরে সিটিজেনশিপ ভেরিফিকেশন আপনি করতে পারেন কি পারেন না, দ্যাট ইজ আ ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল কোয়েশ্চেন। এইটুকু আমি বুঝি, এইটুকু আমার প্রশ্ন। 14 বছর হয়ে গেছে, এখনো আমরা সোশিও ইকোনমিক কি পপুলেশন সেন্সাস করার প্রয়োজন মনে করছি না। এবারে আসা যাক মন্দির মসজিদের ব্যাপারে। আবার বললাম না, এই তেজস্ক্রিয় ব্যক্তিত্বের মধ্যে আমি পলিটিক্সের কিচ্ছু বুঝি না, এইটুকু বুঝছি মুর্শিদাবাদ সরগরম। কেন মুর্শিদাবাদে মসজিদ হবে? কোন মুর্শিদাবাদে হবে? যে মুর্শিদাবাদের মাথা পিছু আয় নিয়ে এখনো যথেষ্ট সমস্যা আছে, যে মুর্শিদাবাদের একজন অ্যাভারেজ 12-14 বছরের বয়সের শিশু আজকে ভারতীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী দে সাফার ফ্রম ম্যালনিউট্রিশন, সেই মুর্শিদাবাদে হবে যে মুর্শিদাবাদের ম্যাটার্নাল মর্টালিটি রেট কন্ট্রোল করতে এখনো আমাদের রাজ্য হিমশিম খাচ্ছে। সেই মুর্শিদাবাদে আমরা আজকে মসজিদ তৈরি করতে চলেছি। হুমায়ুন সাহেবের সঙ্গে কোনো দিন দেখা হয়নি, দেখা হলে হুমায়ুন সাহেবকে অনুরোধ করতাম, হুমায়ুন সাহেব আপনার মসজিদের পাশে আমাকে ছোট্ট একটা ঘর করে দেবেন, আমি 4টে মাদ্রাসায় গিয়ে সেখানে ছেলে মেয়েদের আমি 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 তাদের সঙ্গে কথা বলেছি অ্যাবাউট দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইসলামিক সায়েন্স। সেখানে ছেলে মেয়েদের শিখতে দেবেন যে 9th থেকে 12th সেঞ্চুরি সময়ের মধ্যে আজকে ইসলামের বিজ্ঞান চর্চা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। এই মেকি ধর্ম ধর্ম খেলাগুলো একটু বন্ধ করুন। মেদিনীপুরে আমরা মন্দির করছি, মেদিনীপুরে 70% গর্ভবতী মায়েদের সিভিয়ার অ্যানিমিয়া আছে, সেটা নিয়ে কে চিন্তা করছে? আপনারা যারা আর কদিন বাদে ভোটের যুদ্ধে মেতে উঠবেন, আপনাদের হাত জোর করে একটা অনুরোধ করব, প্রতিটা জনসভার সামনে একটা করে গ্লুকোমিটার রাখুন, যেখান করে ব্লাড সুগারটা চেক করতে পারবেন। কারণ আমার দেশে দৈনন্দিন প্রায় 20,000-এর ওপর মানুষ মারা যায় ফ্রম দ্য কমপ্লিকেশনস অফ আনডিটেক্টেড ডায়াবেটিস। কিচ্ছু হয়নি, আর সব হয়েছে মধ্যিখানে হচ্ছে বাস্তব। পশ্চিমবঙ্গের মধ্যে আজও মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গ হাজারো সমস্যা সত্ত্বেও সে ভারতবর্ষের 6th স্টেট ইন টার্মস অফ স্টেট জিডিপি। 5 দিন আগে পাবলিশড হয়েছে, দেখেছেন কি না জানি না। সারা ভারতবর্ষের যে জমকালো 15টা শহরের সিটি জিডিপি হিসেব করা হয়েছে, এখনও কলকাতা তার মধ্যে 3 নম্বর সিটি জিডিপিতে দাঁড়িয়ে আছে, ahead of ব্যাঙ্গালোর, ahead of পুনা, ahead of হায়দ্রাবাদ। সমস্ত রকম প্রতিকূলতা সত্ত্বেও মানুষ আজকে কাজকর্ম করতে বেঁচে থাকতে চেষ্টা করছে। কাউকে তোষামত করার কোনো প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের যদি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা দেখেন, ন্যাশনাল কোয়ালিটি অ্যাসেসমেন্টে পশ্চিমবঙ্গের হাইয়েস্ট নাম্বার অফ পাবলিক হসপিটালস, তারা আজকে কোয়ালিটি অ্যাক্রেডিটেশন পেয়েছে। সুতরাং কিছুই হয়নি। আর একেবারে অন্তঃসারহীন নন ডেটা বেসড পলিটিক্যাল ক্রিটিসিজমের মধ্যে আজকে আমাদের মধ্যে, আমাদের জনসাধারণের মধ্যে, আমাদের জনমানসের মধ্যে একটা হোপলেসনেস, একটা পেসিমিজম এসে দাঁড়াচ্ছে। বাস্তব জীবন এর মধ্যেখান দিয়ে যায়। আপনারা তো প্রচুর রাজনীতি বোঝেন, আমাকে একটা কথা বলুন, আপনারা কেউ আজকে আমাকে একটা এক্সপ্লেনেশন দিয়ে যাবেন, ভারতবর্ষের প্রথম 3টে স্টেট যারা গত বছর সব থেকে বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট জোগাড় করেছে, প্রথমকে মহারাষ্ট্র, যেখানে পলিটিক্যাল তুলকালাম চলছে। সেকেন্ড স্টেটকে তামিলনাড়ু, আজকে তামিলনাড়ুতে যখন পলিটিক্যাল অস্থিরতা তার চূড়ান্তে, যেখানে করাপশন কেসেস তার চূড়ান্তে, সেই অস্থিরতার মধ্যে তামিলনাড়ু বিকামস দি অটোমোবাইল হাব অফ এশিয়া। আজকে 3 নম্বর রাজ্যের কথা চিন্তা করুন,
যে রাজ্যে একেবারে পলিটিক্যাল কান টানাটানিতে বিধ্বস্ত তেলেঙ্গানা, তেলেঙ্গানা হচ্ছে নাম্বার 3 ইন্ডিয়ান স্টেট ইন ইনভেস্টমেন্ট। তাহলে প্রশ্ন হলো আজকে আমরা এই যে সাপে নেউলের মতো, আমরা এই যে ক্যাটস অ্যান্ড ডগসের মতো আজকে রাজনৈতিক পাঞ্জা লড়ালড়িতে নাড়ছেন, এবং আমাদের এই রক্তপাত, আমাদের এই খিমচানো, আমাদের এই অশ্রাব্য কথাবার্তার মধ্যে কেন বার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন জীবিকা অর্থনীতির ভবিষ্যৎটা কেন আজকে থমকে দাঁড়াচ্ছে, কেন আজকে কম্প্রোমাইজ হচ্ছে? মহারাষ্ট্র পলিটিক্স করে না, তামিলনাড়ু পলিটিক্স করে না, তেলেঙ্গানা পলিটিক্স জানে না? আমরাই কি একজন সেই বেদব্যাসের মতো পৃথিবীর থেকে সমস্ত পলিটিক্যাল প্রজ্ঞা আজকে আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে কেউ দিয়েছিলেন? প্লিজ এক্সপ্লেন টু মি দিস ফিনোমেনন। ভারতবর্ষের মধ্যে আমরা ইউনিক। আমরা আজকে যেখানে চলেছি, আজকে আমরা যে পথ দিয়ে হাঁটছি, সেখানে আমাদের আজকে দৃষ্টিটা, চশমার কাঁচটা মুখে দেখতে হবে যে এই যে একটা ওভার ইনভেস্টমেন্ট ইন পলিটিক্স, যে পলিটিক্স সোশিও ইকোনমিক বোঝে না, যে পলিটিক্স আজকে আমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে কোনো রকম কাউকে আমাদের স্টেটে আনতে আমরা কেউ কালকে বাধা দিয়েছে, কে আজকে বাধা দিচ্ছে। আজকে যেমন আমরা রাজ্য স্তরে আমরা ব্যর্থ হচ্ছি, সেরকম কেন্দ্রীয় স্তরে আজকে হতাশা হচ্ছে যখন দেশের প্রধানমন্ত্রী আজকে সিঙ্গুরে এসে ভাষণ দিচ্ছেন, তিনি অন্তত একটা কনস্ট্রাকটিভ আশা আজকে এই 10 কোটি মানুষকে কেন দেখাচ্ছেন না? কেন তিনি বলছেন না তিনি তো আমারও প্রধানমন্ত্রী, তিনি তো আপনারও প্রধানমন্ত্রী? এই কতগুলো কথা আমাদের মতো একেবারে বোকা, বুদ্ধিহীন, রাজনৈতিক জ্ঞানহীন, অতি সাধারণ মানুষের কতগুলো বোকা বোকা প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম। আর সুমনের এই যে আজকে শব্দবন্ধ, তার মধ্যে একটা বড় মারাত্মক শব্দ আছে, যে শব্দটা শুনে আমার প্রাণ উড়ে গেছে। সেই শব্দটা হলো রাবড়ি। কারণ আমি এই ক্ষমতাশীল মানুষের খুব একটা কাছাকাছি আসতে পারি না। আমরা সমাজের মোটামুটি ব্রাত্যশ্রেণীর মানুষ। যখন বিভিন্ন আলাপ আলোচনা প্রোগ্রামে এদের কাছাকাছি আসি, এই পলিটিক্যাল নেতাস্থানীয় লোকেদের আসি, আমার ধারণা এদের 75% সিগারেট খায় আর প্রায় 50%-এর ডায়াবেটিস আছে। এবং তারপরে যদি এদের অ্যাভারেজ পেটে 300 গ্রাম করে রাবড়ি ঢোকে, যার মধ্যে 30% সুগার আছে আর 50% ফ্যাট আছে, মানুষ সুস্থ থাকবে কি থাকবে না জানি না। এদের নিকট ভবিষ্যতের স্বাস্থ্য নিয়ে আমার প্রচুর দুশ্চিন্তা রইল। আপনারা রাবড়িটা একটু মেপে খাবেন, নিজেদের সুস্থ রাখবেন, ক্ষমতা আপনাদের হাতে। আপনারা যদি মোটামুটি পরিষ্কার চোখে ভবিষ্যৎটা দেখতে পান এবং পরিষ্কার স্বাস্থ্যে রাজ্যটাকে শাসন করতে পারেন, তাহলে আমাদের মতো নেহাত ছাপোষা মানুষ দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। নমস্কার। ধন্যবাদ কুণালদা। এখন দেখুন, তেজস্ক্রিয়তার এই বিপজ্জনক বাজারে কুণালদা যা বলেছেন, প্রতি সন্ধেবেলা তো তেজস্ক্রিয় মানুষের সঙ্গে আমায় বসে থাকতে হয়। আমি কুণালদাকে আশ্বস্ত করতে চাই যে না, যুবসাথীর লাইনে আপনাকে দাঁড়াতে হবে না, বরঞ্চ আপনি যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত তারা বহু বেকারের কর্মসংস্থান দেয়। বরঞ্চ লাইনে দাঁড়ানোর ইচ্ছেই হলে আমি আর আপনি খুব শিগগিরই বার্ধক্য ভাতার লাইনে দাঁড়াতে পারি একসঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।